আবছা আলোয় নীরব কক্ষ জুড়ে কেবল এই একটা শব্দই ভেসে বেড়াচ্ছে বারবার। কক্ষের এক কোণে এক হাঁটুতে হাত ছড়িয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে রইল আকাশ। অন্য হাতে থাকা ছোট ইটের টুকরোটা দিয়ে মেঝেতে একইভাবে শব্দ করে চলেছে, ঠক ঠক ঠক। এর মাঝেই দরজা খোলার শব্দ কানে পৌঁছাতেই থামলো সে। কক্ষের ভেতরে প্রবেশ করলো সুঠাম দেহের অধিকারী কয়েকজন লোক। একজনের হাতে শেকল দেখতে পেয়ে আকাশের বুঝতে সময় লাগেনি এই স্থান থেকে মুক্ত হওয়ার সময় ঘনিয়ে এসেছে তার। এবার হয়তো চিরতরে। আকাশ তাদের দিকে না তাকিয়ে গম্ভীর স্বরে বলল, সময় তাহলে ফুরিয়ে এসেছে, তাই না? বিপরীতে একজন খানিকটা উঁচু স্বরে বলল, রাজ স্যারের আদেশ। আর কিছু বলল না লোকটা। শেকল হাতে দুজন লোক এগিয়ে এলো আকাশের দিকে। দিনের পর দিন একা একটি ঘরে এইভাবে সময় অতিবাহিত করায় স্বাভাবিক জীবন থেকে অনেকটাই দূরে সরে গেছে আকাশ। একই সাথে দুর্বলতাও ঘিরে ধরেছে তাকে। তবুও এক হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সে। হাতে শেকল পরানো হলো। অতঃপর একজন কারাবন্দী দাগী আসামির ন্যায় কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হলো তাকে। তখন সকাল প্রায় 9টা ছুঁই ছুঁই। গভীর মনোযোগ সহকারে ছবি আঁকতে ব্যস্ত আরোহী। গত দুদিন ধরে এই চিত্রকর্মটির পেছনে সময় ব্যয় করছে সে। তবুও ছবিটি এখনো সম্পূর্ণ হয়নি। আরো কত সময় লাগবে কে জানে। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এর মাঝেই বাহির থেকে কিছু শব্দ কানে আসতেই থেমে গেল সে। খানিকটা কৌতূহল নিয়ে পা বাড়াতেই একজন মেয়ে এসে দাঁড়ালো তার সামনে। নাম তার সাথী। আরোহী স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, বাইরে কিসের শব্দ শোনা যাচ্ছে আর কে এসেছে? সাথী নামের মেয়েটি ভদ্রতার সহিত জবাব দিল, ম্যাম, একজন বয়স্ক মহিলা সাহায্যের জন্য এসেছিল। কিছু টাকা দেওয়ার পরও তিনি গেটের সামনে থেকে যেতে চাইছেন না। আরোহী ফের স্বাভাবিক স্বরে বলল, কেন, তিনি কি চান? বলল, সে ক্ষুধার্ত, খাবার চাইছে। আরোহী এবার কৌতূহল ঝেড়ে রঙগুলো গোছাতে গোছাতে বলল, তাকে ভেতরে নিয়ে এসো। বিপরীতে সাথী খানিকটা আপত্তি জানিয়ে বলল, কিন্তু ম্যাম, স্যারের অনুপস্থিতিতে এভাবে বাইরের কাউকে। বাকিটা বলার আগেই আরোহী স্থির কণ্ঠে বলল, ক্ষুধার্তকে ফিরিয়ে দিতে নেই। সাথী এবার হালকা মাথা নেড়ে বলল, ওকে ম্যাম। এদিকে আকাশকে দুপাশ থেকে ধরে বাইরে এনে দাঁড় করাতেই দু চোখ বুজে নেয় সে। যেন এতদিন আবছা আলো ও অন্ধকারে দিন পার করায় এখন সূর্যের আলো সহ্য হচ্ছে না তার। কাজেই শেকল বাঁধা দুই হাত সামনে ধরে সূর্যের আলো থেকে নিজের মুখকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে সে। কিন্তু খানিকটা সময় অতিবাহিত হতেই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে শুরু করলো সবকিছু। উপস্থিত সবার দৃষ্টি তখন তার দিকেই আটকে আছে। তারা সম্ভাব্য ঘটনা নিয়ে নিজেদের মাঝে আলাপ আলোচনা করতে ব্যস্ত। এর মাঝেই চিকন সুরে ডেকে সুলতান নামক রাজের সেই ঈগলটি উড়ে আসতেই নিজেদেরকে সংযত করে নিল সকলে। কারণ এটাই রাজের আগমনের পূর্ববার্তা। নিলয়কে সাথে নিয়ে ভেতর থেকে হেঁটে আসছে রাজ। ডানা মেলে ফের চিকন স্বরে ডেকে একটি উঁচু জায়গায় বসলো সেই ঈগলটি। মুহূর্তেই সম্পূর্ণ স্থান পিনবদ্ধ নীরবতায় ছেয়ে গেল। দুটি সারিবদ্ধ লাইনের মাঝ দিয়ে নির্ধারিত স্থানটায় এসে দাঁড়ালো রাজ। স্বাভাবিক স্বরে সালাম দিল উপস্থিত তার সকল সঙ্গীকে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। সবাই সালামের জবাব দিল। পাশ থেকে একজন এসে নিলয়ের হাতে তুলে দিল সেই ছুরিটা, যা দিয়ে বিপ্লবকে শিরোচ্ছেদ করা হয়েছিল। নিলয় তা হাতে নিতেই লোকটা ফের পূর্বের জায়গায় গিয়ে দাঁড়ালো। ওদিকে সদর দরজার সামনে এসে দাঁড়ালো আরোহী। দেখলো একজন বয়স্ক মহিলা, যাকে দেখেই ক্ষুধার্ত মনে হচ্ছে। তবে খুব যে বেশি বয়স্ক এমনটাও নয়। বয়সের ছাপটা সবে পড়তে শুরু করেছে তার মাঝে। দরজার সামনে সেই একটা হাসি দিয়ে আরোহীর দিকে তাকালো সে। এর মাঝেই সাথী নামের মেয়েটি আরোহীর পাশে এসে দাঁড়িয়ে বলল, খাবার প্রস্তুত ম্যাম। শুনতে পেয়ে দরজার বাইরেই মহিলাটি মেঝেতে বসে পড়ল, যেন এখানেই খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। আরোহী খানিকটা অবাক হয়ে বলল, আরে আরে, এখানে বসছেন কেন? মহিলাটি ফের হেসে বলল, আমি এখানে বসেই খেয়ে নিতে পারবো, সমস্যা নেই। বিপরীতে আরোহী বলল, আমরা এভাবে কাউকে খাবার দেই না, ভেতরে আসুন, টেবিলে বসেই খাবেন। উঠে দাঁড়ালো মহিলাটা। তার হালকা ময়লাযুক্ত ব্যাগটা হাতে তুলে নিল সে। আরোহী বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়ে বলল, আসুন, সমস্যা নেই। ভেতরে আসতেই আশেপাশে চোখ বুলাতে ব্যস্ত মহিলাটি। যেন এমন সাজানো গোছানো ঘর প্রথমবার দেখছে সে। টেবিলের সামনে এসে দাঁড়াতেই আরোহী চেয়ার টেনে দিয়ে বলল, বসুন। সাথী, খাবার এনে টেবিলে রাখো, কিছু পরোটা ও ভুনা গরুর মাংস। আরোহী মহিলাটার দিকে চেয়ে বলল, সকালবেলা, তাই এখনো ভাত রান্না করা হয়নি।
মহিলাটা হালকা হেসে বলল, সমস্যা নেই মা, আমার এতেই হয়ে যাবে। বলেই পরোটার দিকে হাত বাড়াতেই আরোহী ফের বলল, হাতটা ধুয়ে নিন। দেখেই মনে হচ্ছে মহিলাটি খুব ক্ষুধার্ত, তাই সময় সংক্ষিপ্ত করতে আরোহী পাশে থাকা সাথীকে ইশারা করতেই একটি বাটি হাতে নিল মেয়েটি। অতঃপর গ্লাস থেকে পানি ঢেলে হাত ধুয়ে দিল তাকে। মনের আনন্দে খেতে শুরু করলো মহিলাটা। খানিকটা খেয়েই বলল, খাবার খুব ভালো হয়েছে। কে বানিয়েছে? আপনি? আরোহী স্বাভাবিক স্বরে বলে, না, পরোটা বানিয়েছে সাথী। গরুর ভুনাটা আমি করেছি গতকাল রাতে। উনি ইচ্ছে পোষণ করেছিলেন তাই। উনি কে? আপনার স্বামী? খানিকটা বিব্রত হলো আরোহী। পাশে দাঁড়িয়ে থাকা সাথী বলল, হ্যাঁ ম্যাম, আমাদের স্যারের কথাই বলেছেন। আরোহী তার দিকে তাকাতেই থেমে গেল সাথী। অতঃপর আরোহী তার থেকে দৃষ্টি সরিয়ে মহিলাটার দিকে চেয়ে বলল, আপনি আমাকে তুমি করে বললে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। আচ্ছা মা, তোমার রান্নার হাত মাশাআল্লাহ, কার কাছ থেকে শিখেছ? আরোহী স্বাভাবিক স্বরে বলল, আমার এক আন্টি, তাকে আমরা সবাই ফরিদ আন্টি বলেই ডাকি। মহিলাটা খেতে খেতে ফের বলে, তিনি এখন কোথায়? একটা জায়গায় গিয়েছেন দুদিন আগে, তবে আজ ফিরে আসবেন। আর কিছু না বলেই স্বাভাবিকভাবে খেয়ে যাচ্ছে মহিলাটা। বাইরে অস্থিরতায় এদিক ওদিক পায়চারি করছে কয়েকজন গার্ড, কারণ সময়টা এমনিতেই ভালো নয়। তার উপর এভাবে অপরিচিত একটা মহিলাকে আরোহীর সাথে ভেতরে একা থাকতে দেওয়াটাকে মোটেও হালকাভাবে নিতে পারছে না তারা, কারণ আরোহীর কিছু হলে রাজ তাদের আস্ত রাখবে না। এমনকি আরোহীর জন্য সে সবকিছু গুড়িয়ে দিলেও কেউ অবাক হবে না। কাজেই দুশ্চিন্তায় যেন কপাল হতে চিকন ঘাম গড়িয়ে পড়তে শুরু করেছে গার্ডদের। থামলো একজন, নীরবতা ভেঙে বলল, আমার মনে হয় রাজ স্যারকে বিষয়টা জানানো প্রয়োজন। অন্যজন বলল, তার চেয়ে ভালো হবে যদি আমরাই বিষয়টা সমাধান করে নিই। লোকটা ফের বলল, তা সম্ভব না। আরোহী ম্যাম যেটা হ্যাঁ বলেছে, একমাত্র রাজ স্যার ব্যতীত সেটাকে না করার সাধ্য আর কারণেই। অন্যদিকে ফরিদ আন্টির কোলে মাথা রেখে শুয়ে আছে রাইসা। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে তার, মুখে একটাও শব্দ নেই। কেবল ফরিদ আন্টি বুঝিয়ে চলেছেন তাকে, আর মাথায় হাত বুলিয়ে চলেছেন নিজের মেয়ের মতো। ফেনী থেকে ফেরার পরই রুশানের খবর পেয়ে এখানে চলে এসেছেন তিনি, যেন রাইসা অন্তত সাপোর্ট করার মতো কাউকে পায়, যার কোলে মাথা রেখে নীরব কান্নায় নিজেকে হালকা করতে পারবে। প্রত্যেক মানুষের মাঝে একটা কষ্ট লুকিয়ে থাকে, যা তার জন্য বহন করা যতটা কঠিন, মানিয়ে নিলে তা ঠিক ততটাই সহজ রূপ ধারণ করবে। হয়তো তোমার শ্বশুর শাশুড়ির জন্য বিষয়টা মেনে নেওয়া কঠিন, কিন্তু তারা তোমার বিরুদ্ধে যায়নি। আরও সেই বিষয়টা হঠাৎ জানার ফলে হয়তো একটু কষ্ট পেয়েছে, যা একদমই স্বাভাবিক। দিন শেষে তারা সবাই তোমার পাশে দাঁড়িয়েছে। তারা তোমাকে প্রত্যাখ্যান নয়, বরং আরো কাছে টেনে আগলে নিয়েছে, যেন এই কষ্টটা তোমার নিঃশেষ করে না দেয়। তার চেয়ে বড় বিষয় হলো তোমার স্বামী, অর্থাৎ রুশান। স্বামীর এমন সাপোর্ট একটা মেয়ের জন্য অনেক কিছু। এই বিষয়টা তাকে যতটা কষ্ট দিচ্ছে, তোমার চোখের জল তার কষ্টে আরো বহুগুণ বাড়িয়ে দেবে। বলেই থামলেন ফরিদ আন্টি। রাইসা নীরব থেকে বলল, তাহলে আমি এখন কি করব আন্টি? ফরিদ আন্টি ফের বললেন, ধৈর্য ধারণ করো, আল্লাহর নিকট প্রতিনিয়ত চাইতে থাকো। তিনি ইচ্ছা করলে কোনো কিছুই অসম্ভব নয়। বলেই পুনরায় থামলেন তিনি। খানিকটা সময় নীরব থেকে রাইসা বলল, আপনি আবার কবে আসবেন আন্টি? আপনি আমার পাশে থাকলে আমার ভালো লাগে। বিপরীতে হালকা হাসলেন ফরিদ আন্টি। অতঃপর বললেন, তোমার যখনই আমাকে মনে হবে আমাকে বলবে, আমি চলে আসব। বলেই রাইসার কপালে একটা চুমু দিলেন তিনি। রাইসাও তার দিকে চেয়ে হালকা খুশি মনে বলল, আচ্ছা। পেছনে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল রুশান। আড়ালে থেকে এতক্ষণ নীরব হয়ে চেয়ে রইলেও এই মুহূর্তে মৃদু হাসি ফুটে উঠল তার ঠোঁটে। হালকা করে একটা শ্বাস ছাড়ল সে। অতঃপর বুকের মাঝে ভাঁজ করে রাখা হাত জোড়া ছেড়ে দিয়ে নীরবে প্রস্থান করলো সেখান থেকে। রাইসা ও ফরিদ আন্টি তা খেয়াল না করে এখনো কথা বলছে একইভাবে। এদিকে রাজের পাশে দাঁড়িয়ে আছে নিলয়, খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে নিবিড় ও শায়েক আব্দুল্লাহ। রাজরা ফেনীতে থাকা অবস্থায় আকাশ যার তত্ত্বাবধানে ছিল, তিনি হালকা করে শ্বাস নিচ্ছেন একটু পরপর। নিজের মাঝে প্রশ্ন জাগছে, আকাশকে সে কতটুকু বোঝাতে সক্ষম হয়েছে, কেমন হতে চলেছে তার ভাগ্য। সে কি একজন অপরাধীর ন্যায় মৃত্যুকে আপন করে নেবে, নাকি একজন বিশ্বাসী হয়ে সত্যকে বুকে ধারণ করে অমানুষের জগৎ থেকে বেরিয়ে একজন প্রকৃত মানুষ হিসেবে পুনরুজ্জীবিত হবে? মৃত্যু না মুক্তি? থমথমে নীরব পরিবেশে এই মুহূর্তে সকলেরই মস্তিষ্কে যেন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেমন হতে চলেছে সবার মাঝে দাঁড়িয়ে থাকা আকাশের ভাগ্য, যাকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছিল এই কয়টা দিন। এই মুহূর্তেও যার 4 হাত পা শিকলে বাঁধা। রাজের হালকা ইশারায় একজন লোক এসে খুলে দিল সেই শিকল। অতঃপর নিলয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই নিলয় হাতে থাকা ছুরিটা হালকা ছুঁড়ে মারল তার দিকে। স্বাভাবিকভাবেই তা মুঠো করে ধরে আকাশের দিকে তাকালো রাজ। ছাড়া পেয়ে নীরবে এক হাত দিয়ে অপর হাতে কবজি কষকে নিল আকাশ। অতঃপর গগনের পানে চেয়ে একটা লম্বা শ্বাস ছেড়ে নিজের মাঝে বিড়বিড় করে বলল, পরিশেষে তবে এই অভিশাপগ্রস্ত জীবনের সমাপ্তি হতেই চলল আজ। পরিস্থিতি বোধ হয় এভাবেই প্রতিটা মানুষকে শিক্ষা দিয়ে যায়। মানুষ যতই ক্ষমতার অধিকারী হোক না কেন,
মৃত্যু একদিন তার দুয়ারে কড়া নাড়তে আসবেই। দু চোখ মুছে নেয় সে। খানিকটা সময় অতিবাহিত হতেই চোখ মেলে রাজের দিকে তাকায় নীরবে। দেখে ছুরি হাতে খানিকটা এগিয়ে সবার মাঝে থাকা আকাশের মুখোমুখি এসে দাঁড়ালো রাজ। শান্ত স্বরে বলল, আজ তুমি নিজেই সিদ্ধান্ত নেবে, তুমি কি চাও, মৃত্যু না মুক্তি? বলেই থামলো রাজ। ধপধপ পা ফেলে নীরবে পায়চারি করতে শুরু করলো আকাশের চারপাশে। অতঃপর ঝুড়িতে হাত বুলিয়ে শান্তস্বরে বলল, আমি তোমার সামনে দুটো রাস্তা খুলে দিচ্ছি। হয় তুমি মৃত্যুকে বরণ করে নেবে, আর নয়তো এই ছুরি দিয়ে আমাকে হত্যা করতে সফল হলে মুক্ত হয়ে উড়ে যাবে। বলেই আকাশের মুখোমুখি এসে ফের দাঁড়িয়ে গেল রাজ। খানিকটা সময় নিয়ে হাতে থাকা ছুরিটা ছুঁড়ে মারল আকাশের পায়ের কাছে, যা মেঝেতে আছড়ে পড়তেই ঝনঝন করে শব্দ করে উঠল। একই সাথে সবাই বিস্মিত দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে রইল। এ কেমন অদ্ভুত সিদ্ধান্ত! কেবল একটা লোকই দু চোখ বুজে নিল, আর তিনি শায়েক আব্দুল্লাহ। কারণ এটাই আকাশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। ওদিকে খাবার শেষে হাত ধুয়ে নিল সেই বয়স্ক মহিলাটি। অতঃপর আরোহীর দিকে চেয়ে বলল, তোমাকে একটা কথা বলবো মা? আরোহী স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ বলুন। তোমার কাছে কি পুরনো জামা কাপড় আছে? সামনে শীত আসছে তো, জামা কাপড় ছাড়া একটা শীত পার করা কতটা কষ্টের, যা তোমাকে যদি বোঝাতে পারতাম। এতটুকু বলতেই আরোহী বলল, আচ্ছা বুঝতে পেরেছি আমি, আপনি একটু বসুন, আমি দেখি কি করা যায় আপনার জন্য। বলেই উঠে দাঁড়ালো আরোহী। অসহায় মহিলাটার জন্য এতটুকু করতে পারলেও হয়তো নিজের মাঝে শান্তি অনুভব করবে। কাজেই সরল মনে সিঁড়ি বেয়ে উপরতলার দিকে অগ্রসর হলো সে। বিপরীতে মহিলাটি এতক্ষণ হাসি মুখ করে থাকলেও এবার যেন তার মুখখানা স্বাভাবিক রূপ ধারণ করে ফেললো মুহূর্তেই। আর চোখে তাকিয়ে রইল সিঁড়ি বেয়ে ওঠা আরোহীর দিকে। মনের ভেতর ঘুরে বেড়াচ্ছে অন্য কিছু, কারণ একটু পর কি ঘটতে চলেছে তা আজ করার সাধ্য এ বাড়ির কারণেই। এদিকে রাজকে বারবার কল করেও না পেয়েও অস্থির হয়ে উঠেছে একটা গার্ড। নীলা ও নিবিড়কে ফোন দিলেও ফোন তুলছে না তারা। অস্থিরতা ফোন হাতে এদিক ওদিক পায়চারি করে পরপর শ্বাস নিচ্ছে লোকটা। অতঃপর উপায়ন্তর না পেয়ে রাজের সাথে থাকা একজনকে কল দিল সে, যিনি রাজ ও সকলে অবস্থান করা ওই বাড়িটার নিরাপত্তার দায়িত্বে থাকা একজন। খবর পেয়ে তিনি ছুটে যান রাজ ও সকলে অবস্থান করা সেই স্থানটার দিকে, কিন্তু মাঝপথে দুজন লোক আটকে নিল তাকে। স্বাভাবিক স্বরে প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছ এমন তাড়াহুড়ো করে? লোকটা বলল, আমাকে এক্ষুনি রাজ স্যারের সঙ্গে দেখা করতে হবে। বিপরীতে অন্য একজন বলল, পাগল হয়েছে তুমি? জানো না এই মুহূর্তে ওখানে কারো প্রবেশ নিষিদ্ধ? জানি আমি, তবে বিষয়টা গুরুত্বপূর্ণ, যত গুরুত্বপূর্ণই হোক না কেন। এবার লোকটা খানিকটা অস্থির হয়ে বলল, আরে গর্ধব, মরার শখ হয়েছে নাকি তোমার? এটা আরোহী ম্যামের জীবন মরণ নিয়ে প্রশ্ন। শান্ত দৃষ্টি একবার পায়ের সামনে পড়ে থাকা ছুরিটার দিকে তাকালো আকাশ। মাথা তুলে রাজের দিকে চেয়ে অতিবাহিত করলো খানিকটা সময়। অতঃপর খানিকটা ঝুঁকে নীরবে ছুরিটা হাতে তুলে নিল সে। তার শক্ত হাতে ধরে দাঁড়িয়ে রইল খানিকটা সময়। লম্বা একটা শ্বাস ছেড়ে রাজের দিকে পা বাড়াতেই খানিকটা উত্তেজিত হয়ে উঠল নিলয়। পাশ থেকে শায়েক আব্দুল্লাহ এক হাতে তাকে থামিয়ে নিজেকে শান্ত রাখার নির্দেশনা দিলেন। তার দিকে চেয়ে নিজেকে শান্ত রাখলো নিলয়। তবে তার পরপর নিঃশ্বাসই জানান দিচ্ছে তার মনের খবর। একইভাবে দাঁড়িয়ে রইল রাজ। আকাশ ছুরি হাতে তার দিকে কয়েক পা এগিয়ে যেতেই একসাথে চোখ বুজে নেয় নিলয় ও নিবিড়। খানিকটা সময় নীরব থেকে চোখ মেলে তাকায় তারা। মেঝেতে কিছু দিয়ে আঘাত করার মতো টক সূচক শব্দ শুনে এলো তাদের। মেঝেতে কিছু দিয়ে আঘাত করার মতো টক সূচক শব্দ কানে এলো তাদের। চোখ মেলতেই দেখতে পায় এটা আকাশের হাতে থাকা সেই ছুরির শব্দ, যার সুচালো অংশটা সে মেঝেতে গেঁথে দেওয়ার মতো করে রাখলো রাজের পায়ের সামনে। এক হাঁটু ভাঁজ করে সেই ছুরিটা মুঠো হাতে ধরে বসে পড়ল সে। মেঝেটার দিকে তাকিয়ে রইল খানিকটা নত দৃষ্টিতে, যেন সে সুযোগ পেয়েও রাজকে হত্যা চেষ্টা নয়, বরং নিজ ইচ্ছায় রাজের সামনে হাড় মেরে নত হয়েছে জীবনের প্রথমবারের মতো। একটা স্বস্তির নিঃশ্বাস নিলেন শায়েক আব্দুল্লাহ। বিষয়টা তাকে অবাক না করলেও নিলয় ও নিবিড়কে ঠিকই অবাক করেছে, কারণ আকাশ কখনোই কারোর সামনে নত হওয়ার মতো মানুষ ছিল না। এ যেন ভিন্ন এক আকাশ, যে আজ সত্যের সামনে নত হতে শিখেছে। মুহূর্তেই নিলয়ের কানে বেজে উঠল সেই কথাটা, যেটা আকাশ তাকে বলেছিল, যদি পুনর্জন্ম বলে কোনো বাস্তবতা থাকতো, তাহলে পরের জন্মে আমি তোমাদের বন্ধু মহলের একজন হয়ে জন্ম নিতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুভূতি গল্পের পর্ব 1 এখানেই শেষ হয়ে গেল। আর আমার ভয়েস কন্ডিশন নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে থাকবেন। আমার শরীরের কন্ডিশন আসলে তেমন একটা ভালো না, মানে ভয়েস কন্ডিশনও তেমন একটা ভালো না, তাই আর কি মানে কথা বলতেও কষ্ট হয়, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, একটা বিষয় আপনাদেরকে ইনশিওর করে দিই, সেটা হচ্ছে অনুভূতি নামে যে গল্পটা আপনারা আমার থেকে শুনছেন, এই গল্পটার আসল নাম ছিল অনুভূতিহীন। সেই গল্পটা আমি অনুভূতি নাম দিয়ে রান করেছিলাম। তো অনুভূতিহীন গল্পের পরেই তার সিজন 2 বের হলো, আর সিজন 2টা বের হয়েছিল অন্য একটা নাম দিয়ে।
সেই নামটা ছিল ছদ্মবেশ। তাই যেহেতু অনুভূতি গল্পেরই সিজন 2 এটা, সেক্ষেত্রে আমি আর নামটা পরিবর্তন করিনি। অনুভূতি গল্পের সিজন 2, সিজন 3 এইভাবেই চালিয়েছিলাম। তবে অনুভূতি গল্পের সিজন 2, সিজন 3, সিজন 4 এগুলোর পুরোটার নামই হলো ছদ্মবেশ। মানে অনুভূতি গল্পের পরে যে সিজনগুলো বের হয়েছিল সেই সিজন গল্পেরগুলো নাম ছিল ছদ্মবেশ, যেগুলো আমি অনুভূতি গল্পের সিজন 2, সিজন 3 এইভাবে চালিয়েছি। সো যাই হোক, আপনারা গল্পের আসল নামটাই ইনশিওর থাকেন। গল্পের আসল নামটা হলো ছদ্মবেশ সিজন 3, যেটা এখন চলছে অনুভূতি গল্প সিজন 4 নামে। আর এই গল্পটার রাইটার হলো মেহেদী হাসান রিয়াদ। তার ফেসবুক পেজ কিন্তু আপনারা সহজেই সার্চ করলে পেয়ে যাবেন। মেহেদী হাসান রিয়াদ সার্চ করলেই তার ফেসবুক পেজটা চলে আসবে। সো যাই হোক গাইস, জানি গল্পটার ভয়েস ওভার তেমন একটা ভালো হয় নাই, কিছু করার নাই, অনেকদিন অসুস্থতায় ভুগতেছি। তবে সুস্থ হয়ে ইনশাল্লাহ ভালোভাবে ভয়েস ওভার দেওয়ার ট্রাই করব। তবে কয়েকটা দিন হয়তো আপনাদেরকে মানিয়ে নিতে হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, মানে গল্পটা কেমন লাগলো, আর গল্পটা কন্টিনিউ করব কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।